তাহলে আমার সিক্স সেন্স কেন বলছে এর পেছনে কোনো না কোনো ভাবে তুমি জড়িত? নওশিন আত্মপক্ষ সমর্থনে সুরে বলল, তোমার সিক্স সেন্স তো ধরেই নিয়েছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমাকে ছাড়া আর কার কথাই বা মাথায় আসবে তোমার? আমার অত সময় নেই তোমার সো কল্ড ওয়াইফকে কিডন্যাপ করার। আশাদ তার ছেলের হাসি হেসে বলল, সো কল্ড না, নোশন ভুলে যেও না। আমার লাইসেন্স করা রাশিয়ান পিস্তল এখনও যত্ন করে রেখে দিয়েছি, কখনো ব্যবহার করিনি। তো কি হয়েছে, সময় এলে অবশ্যই করব। ভয় দেখাচ্ছ আমাকে? না, সাবধান করছি। তুমি জড়িত থাকলে এখনই বলে দাও। যদি কোনো মতে জানতেই পারি তুমি ওরাকে কিডন্যাপ করেছো, তাহলে আমিই হবে পৃথিবীর সবথেকে খারাপ মানুষ। দুশ্চিন্তা অস্থিরতার উদ্বেগের মাঝে কেটে গেল একটি রাত। গোটা একটা রাত ওরা বাড়ির বাইরে অচেনা কারো কাছে বন্দি হয়ে আছে। সে কি ঠিক আছে? তার কি কষ্ট হচ্ছে? আরশাদ কিছুই জানে না। সারা রাত ধরে অশান্ত মনটা ছটফট করেছে কেবল। পুলিশ ইতিমধ্যেই তার কাজকর্মে বহুদূর এগিয়ে গেছে। অরার ফোনের শেষ লোকেশন ধানমন্ডি ২৭-এর ব্যস্ত রাস্তায়। আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে ঠিক এখান থেকে গতকাল বিকালে অরাকে কিডন্যাপ করা হয়। মুখোশ ও পরিহিত একটা লোক টেনে হিঁচড়ে তাকে মাইক্রোবাসে তোলে। বিশাল একটা ক্লু। এই একটা মাত্র ক্লু ধরে এগুলে অরাকে খুঁজে পাওয়া যেতে পারে। পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ জোগাড় করছে। রাস্তার মোড়ে এক পান সিগারেটের দোকানদার দেখেছে কিডন্যাপার যখন অরাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করছিল তখন তার হাত থেকে মোবাইল ফোনটা রাস্তায় পড়ে যায়। আরেক শ্রেণীর বাঙালির চৌর্যবৃত্তির অভ্যাস তো দীর্ঘদিনের। একটা মেয়েকে ব্যস্ত রাস্তায় তুলে নিয়ে যাওয়া হলো, কে এগিয়ে এলো না, অথচ তার ফোন রাস্তায় পড়ে থাকায় ঠিকই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। চোরকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না পুলিশকে। তাকে পাওয়া গেল গুলিস্তান এলাকার চোরাই মার্কেটে। অরার ফোনটাও সেখান থেকে উদ্ধার করা হলো। হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়ায় ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। পুলিশ আপাতত সেটা সারাতে ব্যস্ত। ফোনটা একবার সারাতে পারলে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। গতরাতে আরশাদের কল পাওয়ার পর থেকে ঝিম মেরে বসে রয়েছে নওশিন। আরশাদ কি তাকে রাশিয়ান পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দিল? তাও আবার একটা থার্ড ক্লাস মেয়ের জন্য? নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে নওশিনের। সব দোষ তার। ভালো মানুষই করে ওই মেয়েটাকে এতিমখানা থেকে তুলে না আনলে আজ এত ঝামেলা সৃষ্টি হতো না। খুব শখ তার আস্বাদকের বউ হবার। নওশিন যদি সেদিন ওই এতিমখানায় না যেত তাহলে আজও সেখানে পড়ে থাকতে হতো তাকে, পেট ভাতের শিক্ষিকা হয়ে। নওশিনের ফোনটা ভেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে অপরিচিত নাম্বার। মোটেও বিচলিত হলো না নওশিন। ছোট্ট নিঃশ্বাস ফেলে রিসিভ করলো ফোনটা। অপর প্রান্তের ব্যক্তি কিছু বলে ওঠার আগেই নওশিন থমথমে গলায় বলল, সাবের, সব ঠিকঠাক? জি। খেয়াল রাখবে মেয়েটা যেন কোনো মতে পালিয়ে যেতে না পারে। সাবের আশ্বাস দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে যে ঘরটাতে রেখেছি সেখানে কোনো জানালা নেই, একটা মাত্র দরজা। আর ওপরে আবার স্যারের সঙ্গে হাত পা বেঁধে রেখেছি, পালানোর কোনো উপায় নেই। ভেরি গুড। শোনো, প্ল্যানে একটা চেঞ্জ এসছে। কে চেঞ্জ? নওশিন নির্দেশের ভঙ্গিতে বলল, আমাদের লোকেশনে শিফট করতে হবে। যেখানে আছো সেটা নিরাপদ হলেও আমি ভরসা পাচ্ছি না। ওখান থেকে 7 কিলোমিটার দূরে আরেকটা পরিত্যক্ত বাড়ি আছে। মেয়েটাকে নিয়ে সেখানে চলে যাও। এখন ওকে নিয়ে যাব কি করে? নওশিন দাঁতে দাঁত চেপে বলল, যেভাবে ঢাকা থেকে নিয়ে গেছো অজ্ঞান করে। শোনো স্যারে, পুলিশ কিন্তু হন্তদন্ত হয়ে মেয়েটাকে খুঁজছে। সাবের বিচলিত গলায় বলল, আপনি তো বলেছিলেন পুলিশ কিছুতেই আমাদের খুঁজে পাবে না। সেটা তো এখনও বলছি, বাড়তি সতর্কতার জন্য লোকেশন শিফট করতে বলছি। জি আচ্ছা, আমাদের ওখানে কতদিন থাকতে হবে? খুব বেশি হলে আরেকটা দিন। এর মধ্যেই তোমাদের পাসপোর্ট রেডি হয়ে যাবে। সাবের ছেলেটা বেশ কাজের। শুরু থেকে আজ পর্যন্ত নওশিন তাকে যতগুলো নির্দেশ দিয়েছে তার সবই ঠিক পালন করেছে সে। তিতলির প্রাইভেট ইনভেস্টিগেশন ফার্মের বদৌলতে সাবেরকে তার খুঁজে পাওয়া। ভার্সিটির ক্যাম্পাসে সবাই নাকি সাবেরের নাম দিয়েছে লুজার রোমিও। একটা সময় অরার সঙ্গে বেশ ভাবছিল, তবে এখন ছেলেটা তার চোখের বিষ। কেউ জানে না ঠিক কী কারণে অরা তাকে আর সহ্য করতে পারে না। কারণটা অবশ্য নওশিনও জানতে চায় না। সে এমন একজনকে খুঁজে পেয়েছে যার দুর্বলতা অরা, এটাই অনেক। মাস দুয়েক আগের ঘটনা। নওশিন ডেকে পাঠায় সাবেরকে। সেলিব্রিটির কাছ থেকে ডাক পেয়ে কিছুটা হকচকিয়ে গেলেও শেষমেশ দেখা করতে আসে সাবের। নওশিন কোনো প্রকার ভনিতা না করে বলল, ওরাকে ভালোবাসো? সাবের থতমত খেয়ে বলল, জি জি। নওশিন বাঁকা হাসি হেসে বলল, সে এখন অন্য আরেকজনের স্ত্রী, তবুও ভালোবাসো তাকে? জি।
নসীন ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তার নিখুঁত অভিনেত্রীর মুখোশটা পরে বলল, তোমার ওরাকে যে বিয়ে করেছে তাকে আবার আমি ভালোবাসি, নিজের থেকেও বেশি। সাবের ইতস্তত করে বলল। আমাকে এখানে কেন ডেকেছেন? নসীন নির্বিকার ভঙ্গিতে বলল, ডিল? এই ডিলে ওরা তোমার আর সাদ আমার। তোমাকে শুধু আমার কথা মতো কাজ করতে হবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতেও হবে না, শুধু আমার কথা মতো কাজ করলেই হবে, তবেই তো তুমি ওরাকে পাবে। প্রায় অনেকটা সময় চুপ করে থেকে সাবের বলল। কি করতে হবে আমাকে? নসীন গুছিয়ে বলতে লাগলো, প্রথমত অনেকগুলো সিম কিনতে হবে তোমাকে, তবে ভুলেও নিজের নামে সিমগুলো রেজিস্টার করাবে না, ভুয়া নামে করবে। সেই সিমগুলো ব্যবহার করে 1 মাস ধরে ওরাকে কল করবে, বেশি না, দিনে 2 দিনে একবার। প্রথম প্রথম ওরা ফোন রিসিভ করার পর চুপ করে থাকবে, কথা বলবে না। অনেকগুলো সিম কিনতে বলছি, কারণ ওরা নিশ্চয়ই বিরক্ত হয়ে তোমার প্রতিটি নম্বর ব্লক করে দেবে। এরপর আমি যেদিন বলবো সেদিন ওকে ফোন করে প্রথমবারের মতো কথা বলবে, কি বলবো? ব্ল্যাকমেল করবে। কিভাবে? সেটা নিয়ে তোমাকে আপাতত ভাবতে হবে না, যথাসময়ে শিখিয়ে দেওয়া হবে। ব্ল্যাকমেল করে একটা নির্দিষ্ট জায়গায় সাবের রাখবে আটকে ওকে। উঠে বলল, আমি বললেই কি চলে আসবে নাকি? তাছাড়া আমার বয়সে ওরা চিনে। বয়স কোনো ব্যাপার নয়, আজকাল অনেক অ্যাপ বের হয়েছে, সেগুলো ব্যবহার করে নকল কণ্ঠে ফোনে কথা বলা যায়। ওগুলোর একটা ব্যবহার করে নিও, আর তুমি বললেই ওরা আসবে না। এমনভাবে ব্ল্যাকমেল করবে যে ওরা আসতে বাধ্য হবে, সেখান থেকে ওকে কিডন্যাপ করবে। সাবের বিস্ময়ে খাবি খেয়ে বলল। কিডন্যাপ? নসীন অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, চমকে ওঠার কি হলো? কিডন্যাপ করবো কি করে? সেটা তো আমি শিখিয়ে দিতে পারবো না, বেশি বেশি করে থ্রিলার সিনেমা দেখে শিখে নিও। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। একবার বলছেন ব্ল্যাকমেল, এখন আবার কিডন্যাপ। শুধু শুধু কিডন্যাপ করতে যাবো কেন? কিডন্যাপ না করলে কি করে পাবে ওকে? কিন্তু আমি একা কিডন্যাপ করবো কি করে? তোমাকে একটা মাইক্রোবাস নিয়ে দেওয়া হবে, একজন লোক ওটা চালাবে, তোমার কাছে হবে ওকে টেনে হিচড়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে গাড়িতে ওঠানো। মাঝপথে যদি পুলিশ ধরে? নসীন বিরক্তির চূড়ায় পৌঁছে বলল, পুলিশ ধরলে বলবে এটা আমার বউ ঘুমিয়ে পড়েছে, বলতে পারবে না? নসীনের এমন ঝাঁঝালো কণ্ঠে চুপসে গেল সাবের। নসীন আবারও বলল, গাজীপুরের গহীন জঙ্গলে একটা বাড়ি তোমাদের জন্য রেডি থাকবে, ওরা কিনে সেখানেই থাকবে কিছুদিন। কিছুদিন? খুব বেশি না, বড় জোর 2-1 দিন। এর মধ্যে আমি তোমাদের নকল পাসপোর্ট আর ভিসা রেডি করে ফেলবো, সেগুলো নিয়ে তোমরা বর্ডার পার করে যাবে। সাবের চোখ বড় বড় করে তাকিয়ে রইল নওশিনের দিকে, প্রতিটা কথায় যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নওশিন আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আগামী 2 বছর হেসে খেলে কাটিয়ে দেওয়ার মতো টাকা আমি তোমাকে দিয়ে দেবো। তুমি শুধু ওই মেয়েটাকে আজ রাত হকের জীবন থেকে সরিয়ে নিয়ে যাবে, পারবে না? টাকার কথা শুনে সাবেরের মুখভঙ্গি বদলে গেল, ভয় জড়তা কেটে দিয়ে বিচিত্র এক উজ্জ্বলতার দেখা মিলল তার চোখে। সাবের দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই পারবো, কিন্তু একটা কথা। আবার কি? আমি যখন ওরাকে নিয়ে বর্ডারে পার করে যাব তখন ও তো আরশাদ হকের স্ত্রী থাকবে। তার আগে কি কোনো মতে ডিভোর্সটা করিয়ে নেওয়া যায় না? নওশিন বিরক্ত গলায় বলল, তুমি একটা আধুনিক ছেলে হয়ে বিয়ে নিয়ে এত মাথা কামাচ্ছ কেন? ওকে নিয়ে বর্ডার পার করে অন্য দেশে সারা জীবন একসাথে থাকতে পারছো, এটাই তো অনেক। সিসিটিভি ফুটেজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। ভরা রাস্তায় ওরাকে মাইক্রোবাসে তুলে নিচ্ছে মুখোশ পরিহিত কেউ। ওরা প্রাণপণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। আরশাদ পুলিশ স্টেশনে পা রাখার পর থেকে কারো মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি পুরো পৃথিবীটাকে পুড়িয়ে ফেলবে নিজের রাগ দিয়ে। প্রচণ্ড রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল আরশাদ। আরশাদ পুলিশ স্টেশনে এসেছে শুনে সীমাও ছুটে এসেছে সঙ্গে সঙ্গে। ওরার জন্য দুশ্চিন্তা তার নেহাত কম হচ্ছে না। আরশাদ গম্ভীর গলায় ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলল, আর ওর ফোন থেকে কিছু পেলে? হানিফ সাহেব বললেন, হ্যাঁ পেয়েছি। প্রায় 1 মাস যাবৎ বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন আসছিল। মনে মনে কিছুটা অবাক হলো আরশাদ। 1 মাস যাবৎ ওরার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসছে। কই আরশাদ তো কিছুই জানে না। এমন তো নয় যে গত 1 মাসে তাদের মধ্যে বস ম্যানেজারের সম্পর্ক ছিল। এই মাসটায় দুজনের একে অপরের সঙ্গে কাটিয়েছে দীর্ঘ সময়। তাহলে এত বড় একটা কথা কেন গোপন করলো ওরা? হানিফ সাহেব আবারও বললেন, আমরা ধারণা করছি এই কিডন্যাপ তাকে ভয় দেখাচ্ছিল।
কারণ যতবারই ভাবি ফোন রিসিভ করছিলেন ততবারই সে কোনো কথা বলেনি। শেষ কলটা আসে গতকাল বিকালে। মূলত গতকালই কিডন্যাপার তাকে ফোন করে ব্ল্যাকমেইল করে। কল রেকর্ডও আমরা বের করেছি, চলুন আপনাদের শোনাই। ফোনের পুরো কথোপকথন মন দিয়ে শুনল আরশাদ। অরার ভড়কে যাওয়াটাই স্বাভাবিক। যে সকল তথ্য দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, এই তথ্য খুব কম মানুষের কাছে আছে। আরশাদ আর অরার বিয়ের সত্যতা জানে এমন কেউই কি তাহলে অরাকে কিডন্যাপ করলো? আরশাদ কি তাহলে এতক্ষণ শুধু শুধু নওশিনকে সন্দেহ করেছিল? তাদের বিয়ের সত্যটা জানে কেবল তিনজন মানুষ, তুফান, মেহেদি এবং হিমেল। তুফান আরশাদের বডিগার্ড, সর্বক্ষণ তার সঙ্গে থাকে, এমনকি এখনও থানার বাইরে দাঁড়িয়ে আছে। সে এই কাজ করবে কি করে? মেহেদি অরাকে বড় বোনের চোখে দেখে সেও এই কাজ করবে না, বাকি রইল কেবল হিমেল। কিন্তু হিমেলই তো আগ বাড়িয়ে বিয়েটার ব্যবস্থা করলো, সে কেন অরাকে কিডন্যাপ করতে যাবে? মাথায় কিছুই খেলছে না। সবার আগে জানতে হবে রোবোটিক কণ্ঠস্বরের পেছনে কে রয়েছে। আরশাদ ব্যস্ত গলায় বলল, এই ভয়েসটা থেকে আসল ভয়েস বের করা যাবে না? ওসি সাহেব জোর গলায় বললেন। অবশ্যই যাবে, কাজ চলছে। কয়েক ঘন্টা পর পুলিশ ওই এনক্রিপ্টেড ভয়েস থেকে আসল ভয়েসটা বের করলো, সক্ষম হলো। আরশাদ নিশ্চিন্ত হলো এটা হিমেলের কণ্ঠস্বর না। তবে সীমা আতকে উঠে বলল, ভাইয়া, এটা তো সাবিরের কণ্ঠ। আরশাদ অবাক স্বরে বলল। সাবের? নিজের তীক্ষ্ণ স্মৃতিশক্তির কারণে কিছুই ভুলে যায়নি আরশাদ। তার স্পষ্ট মনে আছে ওরা সাবের নামের একটা ছেলের কথা তাকে বলেছিল, যে ছেলেটা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে শেষ পর্যন্ত এই সাবেরই? কিছুই বুঝতে পারছে না আরশাদ, কাকে রেখে কাকে সন্দেহ করবে, মাথায় ঢুকছে না। ওরার ক্ষতি করার জন্য যে এত এত মানুষ উদ্গ্রীব হয়েছিল কে জানতো। আজ সকাল থেকে বেশ কয়েকবার সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে আরশাদ। প্রথমত তাকে দেখা গেছে ধানমন্ডি থানা থেকে বের হতে, এরপর ডিআইজি সাহেবের অফিসে। আরশাদের চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। তাকে দেখে বোঝাই যাচ্ছে কাল রাতে এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করেনি। আরশাদের চোখ দুটোর মাঝে দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে লুকিয়ে আছে তীব্র রাগ। সাংবাদিকদের তোলা এই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। নওশিন সেই সকাল থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছবিগুলো। একটা বিষয় তার মাথায় ঢুকছে না, ওই মেয়েটার প্রতি আরশাদের এত টান আসছে কোথা থেকে? তার জানা মতে তো আরশাদ পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে অরাকে। দুজনে এক ঘরেও থাকে না। প্রশ্ন উঠতে পারে, এতটা গোপন তথ্য নওশিন জানল কি করে? উত্তরটার পিছনে রয়েছে লম্বা কাহিনী। মাস দুয়েক আগের কথা। সাবেরের সঙ্গে প্ল্যানটা পাকাপোক্ত করারও আগে নওশিন গিয়েছিল একটা পার্টিতে। সেলিব্রিটিদের পার্টিতে আজকাল তার তেমন ডাক পড়ে না, তবুও সেদিন ভাগ্যক্রমে ডাক পড়ে যায়। পার্টিতে গিয়ে নওশিন দেখে সেখানে আগে থেকেই উপস্থিত আরশাদের আইনজীবী হিমেল। হিমেলকে দেখে নওশিনের মাথায় তৎক্ষণাৎ বুদ্ধি খেলে যায়। তার কাছ থেকে কোনো না কোনো তথ্য বের করা গেলেও যেতে পারে। হিমেল আগে থেকে অতিরিক্ত পরিমাণ ড্রিঙ্ক করে রেখেছিল। নওশিন যেহেতু চিরকালই পাকা অভিনেত্রী, তাই এমন একটা ভাব করলো যেন সেও অজস্র পরিমাণ ড্রিঙ্ক করেছে। একটা গ্লাস হাতে নিয়ে টলতে টলতে হিমেলের পাশে গিয়ে বসলো। হিমেল চোখ মেলে ভালো করে তাকালো নওশিনের দিকে, যেন তার চিনতে অসুবিধা হচ্ছে তার সামনে কে বসে আছে। যখনই চিনতে পারলো মানুষটা নওশিন, তখনই তীক্ষ্ণ স্বরে বলল, নওশিন, এখন আগের মতোই আছো দেখছি। নওশিন ভ্রু উপরে তুলে বলল, এটা কমপ্লিমেন্ট ছিল? হিমেল তাচ্ছিল্যের স্বরে বলল, তোমার মতো মানুষ আবার কমপ্লিমেন্টের আশাও করে? নওশিন জড়ানো কণ্ঠে বলল, তুমি আমাকে যতটা খারাপ মনে করো হিমেল, আমি কিন্তু আসলে ততটাও খারাপ না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তবুও তোমার কাছে এসে বসেছি, গল্প করছি। তুমি খারাপ সেটা বলছি না, তবে তুমি বোকা। আমি বোকা? অবশ্যই বোকা না হলে কেউ সুপারস্টার আশাদ হকের মন ভেঙে খালাতো ভাইয়ের সাথে রাত কাটায়? নওশিন অহংকারী ভঙ্গিতে বলল, আমি কোনো দোষ করিনি হিমেল, ছোট্ট একটা ভুল করেছি। আমার ভুলের ক্ষমা না করে সাত দোষ করেছে। নিজেকে যে তুমি কি মনে করো? তোমার মতো নওশিন আরশাদের আশপাশে মাছির মতো ঘুরে বেড়ায়। নওশিন থমথমে গলায় বলল, তার মধ্যে থেকে এক মাছিকেই তো বিয়ে করলো। হিমেল জোর গলায় বলল, আরশাদ অনেক ভালো মনের একটা মানুষ, তার হৃদয় তোমার মতো নোংরা না। আমি জানতাম তুমি কোনো না কোনোভাবে আরশাদের জীবনে ঢোকার চেষ্টা করবে, আবারও আরশাদকে হার্ট করবে, তাই আগেভাগেই ওর সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করেছি। সামনে একটা ভালো সুযোগ পেয়েছিলাম বটে। নওশিন আগ্রহ নিয়ে বলল, তুমি বিয়ের ব্যবস্থা করেছো মানে? ওই ভিডিও ভাইরাল হওয়ার আগেই না? আরে না, ওই ভিডিওতে ওরা দুজনেই আনম্যারিড ছিল। মানুষ একের পর এক বাজে কথা বলে যাচ্ছে ইন্টারনেটে। আরশাদ আমাকে সিলেটে খবর দেয় একটা উপায় খুঁজে বের করে দেওয়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে বলি ওরাকে বিয়ে করতে।
বিস্ময়ের সকল সীমা ছাড়িয়ে গেল নওশিনের। তার প্ল্যানের জন্য বিরাট একটা ইনফরমেশন। এই ইনফরমেশন ব্যবহার করেই তো ব্ল্যাকমেল করা যাবে অরাকে। নওশিন আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।